পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা নিয়ে আজকে কথা বলা যাক। আচ্ছা, এমন হলে কেমন হয় যদি আমরা দুটো আলাদা মহাবিশ্বের মাঝে আটকা পড়ে থাকি? শুনতে সাইফাই গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা এই মহাজাগতিক ধাঁধার সমাধানের জন্য ঠিক এই সম্ভাবনাটাই খতিয়ে দেখছেন। ব্যাপারটা হলো, বিজ্ঞানীরা যখন মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে তা মাপতে যান, তারা দুটো ভিন্ন উত্তর পান। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো দুটো মাপই, হ্যাঁ, দুটোই ঠিক বলে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে চলুন এই গোয়েন্দা গল্পের প্রথম সূত্রটা খুঁজে বের করা যাক। আর সেই সূত্রটা আসছে আমাদের চারপাশের, মানে এখনকার মহাবিশ্বকে পরিমাপ করে। ১০০ বছরেরও বেশি আগেকার কথা ভাবুন তো। তখন মহাবিশ্বকে নিয়ে আমাদের ধারণা ছিল একেবারে অন্যরকম। অনেকেই তো ভাবতেন আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটাই বুঝি পুরো মহাবিশ্ব। কিন্তু তারপর কিছু আবিষ্কার সবকিছু একদম পাল্টে দিল। হাবল অ্যান্ড্রোমিডাতে ঠিক এমনই একটা বিশেষ তারা খুঁজে পেলেন। এই তারাগুলোকে বলে সেফিড ভ্যারিয়েবল। মহাবিশ্বের দূরত্ব মাপার জন্য এগুলো এক কথায় অসাধারণ, কারণ এরা একটা নির্দিষ্ট ছন্দে কাঁপে, আর সেই কাঁপার হার থেকেই তাদের আসল উজ্জ্বলতা বোঝা যায়। আর উজ্জ্বলতা জানলে দূরত্ব বের করা তো কোনো ব্যাপারই না। এই আবিষ্কারটাই জন্ম দিল কসমিক ডিস্টেন্স ল্যাডার বা মহাজাগতিক সিঁড়ির। ভাবুন তো, সিঁড়ির এক একটা ধাপের মতো। প্রথম ধাপে সেফিড তারা দিয়ে কাছের গ্যালাক্সির দূরত্ব মাপা হলো। এরপর সেই গ্যালাক্সিতেই আরও উজ্জ্বল একটা জিনিস খোঁজা হলো, টাইপ আইএ সুপারনোভা। আর সেটাকে ব্যবহার করে মাপা হলো মহাবিশ্বের আরও অনেক অনেক দূরের কোনো কিছুর দূরত্ব। তো এই সিঁড়িটা ব্যবহার করে হাবল স্পেস টেলিস্কোপ থেকে যে ডেটা পাওয়া গেল, আর পরে জেমস ওয়েব টেলিস্কোপও যেটা নিশ্চিত করল, তা থেকে আমরা মহাবিশ্বের প্রসারণের একটা সংখ্যা পেলাম। সংখ্যাটা হল ৭৩.০৪ কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপারসেক। এটা মহাবিশ্বের দূরত্ব মাপার একটা একক, এই আর কি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। প্রসারণ মাপার কিন্তু আরও একটা উপায় আছে। আজকের তারা দেখে নয়, বরং একেবারে শুরুর দিকে মহাবিশ্বের যে শৈশবের ছবি, সেটা দেখে। এটাই হলো মহাবিশ্বের সবচেয়ে পুরনো আলো, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সংক্ষেপে সিএমবি। বিগ ব্যাংয়ের মাত্র ৩,৮০,০০০ বছর পরের এই আলো। আর এটা কিন্তু একদম অন্য একটা গল্প শোনায়। প্ল্যাঙ্ক স্যাটেলাইট থেকে পাওয়া এই সিএমবির ডেটা আর আমাদের পদার্থবিদ্যার সেরা মডেলগুলো দিয়ে হিসেব করে বিজ্ঞানীরা বলছেন আজকের দিনে মহাবিশ্বের প্রসারণের হার আসলে হওয়া উচিত 67.4। তো একদিকে ৭৩, আরেকদিকে প্রায় ৬৭। শুনতে হয়তো খুব বড় পার্থক্য মনে হচ্ছে না, তাই না? কিন্তু কসমোলজির জগতে এটা একটা বিশাল সমস্যা। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা দূরের জিনিস দেখি। দেখুন, এই ছোট্ট পার্থক্যটা দূরত্ব বাড়ার সাথে সাথে কিভাবে বাড়ছে। প্রায় ৩২ লাখ আলোকবর্ষ দূরে এটা প্রতি সেকেন্ডে মাত্র ৬ কিলোমিটারের একটা গ্যাপ। কিন্তু যখন আমরা ৩২০ কোটি আলোকবর্ষ দূরে তাকাই, তখন এই পার্থক্যটাই হয়ে দাঁড়ায় প্রতি সেকেন্ডে ৬,০০০ কিলোমিটার। ভাবা যায়? এই সমস্যাটা শুধু গতি নিয়ে নয়, এটা সময় নিয়েও। কারণ এই দুটো আলাদা আলাদা সংখ্যা মহাবিশ্বের বয়সে দুটো আলাদা হিসেব দেয়। আর এখানেই তৈরি হয় একটা বিরাট প্যারাডক্স। আমরা এমন কিছু তারা খুঁজে পেয়েছি যেগুলোর বয়স ১৩০০ কোটি বছরেরও বেশি। এখন মহাবিশ্বের বয়সই যদি হয় ১২৬০ কোটি বছর, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা তো অনেকটা এরকম হয়ে গেল যে কোনো সন্তান তার বাবার জন্মের আগেই জন্মে গেছে। একেবারে অসম্ভব, তাই না? যেহেতু এখন এটা প্রায় নিশ্চিত যে মাপার মধ্যে কোনো ভুল নেই, বিজ্ঞানীরা একটা কঠিন সত্যের মুখোমুখি হচ্ছেন। হতে পারে আমাদের পদার্থবিজ্ঞানের মূল ধারণাতেই কোনো গোলমাল আছে। তাহলে আসল অপরাধীকে সন্দেহের তালিকায় কে কে আছে? হতে পারে একদম শুরুর দিকের মহাবিশ্বে নিয়ে আমাদের ধারণা অসম্পূর্ণ, অথবা এমন কোনো নতুন ফিজিক্স আছে যা আমরা জানি না, কিংবা মহাবিশ্বে আমাদের এই জায়গাটায় হয়তো বিশেষ কিছু, নাকি আইনস্টাইনের থিওরিতেই কোনো পরিবর্তনের দরকার। একটা থিওরি হল আর্লি ডার্ক এনার্জি, মানে বিগ ব্যাংয়ের ঠিক পরেই এক ধরনের অদ্ভুত শক্তি
খুব অল্প সময়ের জন্য একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়, আর এই অতিরিক্ত ধাক্কাটাই হয়তো শিশু মহাবিশ্বের প্রসারণের সব হিসাব নিকেশ গড়বড় করে দিয়েছে। আরেকটা মজার থিওরি হলো, আমরা হয়তো মহাবিশ্বের একটা তুলনামূলকভাবে ফাঁকা জায়গায় থাকি, একটা লোকাল ভয়েডের মধ্যে, যেখানে কিনা পদার্থ কম, তাই মহাকর্ষের টানও দুর্বল, আর সে কারণেই হয়তো আমাদের চারপাশের সবকিছু একটু বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। তো এই যে রহস্য, যেটাকে বিজ্ঞানীরা বলেন হাবল টেনশন, এটা আজকের বিজ্ঞানের অন্যতম বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তবে এর উত্তর খোঁজার চেষ্টাও চলছে। নতুন সব গোয়েন্দা আসছে, যেমন রোমান স্পেস টেলিস্কোপ, ইউক্লিড স্যাটেলাইট, এমনকি গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ ব্যবহার করেও দূরত্ব মাপার একদম নতুন একটা পথ খুলে যাচ্ছে। এদের প্রত্যেকেই হয়তো সেই সূত্র যা খুঁজে বের করবে, যা দিয়ে এই রহস্যের জট খুলবে। নোবেল বিজয়ী অ্যাডাম রিসের কথাটা ভাবুন। তিনি বলছেন, যেহেতু মাপার ভুল এখন আর আলোচনার বিষয় নয়, তাহলে একটাই সম্ভাবনা বাকি থাকে, আর তা হল মহাবিশ্বকে বোঝার জন্য আমাদের জ্ঞান হয়তো এখনও সম্পূর্ণ নয়। মানে এই টেনশনটা আমাদের মহাবিশ্বের সবচেয়ে বুনিয়াদী মডেলগুলোকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। তাহলে দেখুন, হাবল টেনশনের সমাধান আমাদের শুধু একটা সংখ্যা দেবে না, এটা হয়তো আমাদের মহাবিশ্ব, আমাদের নিজেদের উৎস, আর এই বিশাল কসমোসে আমাদের আসল অবস্থানটাকেই নতুন করে চিনিয়ে দেবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, আমরা আসলে ঠিক কোথায় আছি?